আদিতি এবং সঞ্জয় একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়, তবে কাস্ট আলাদা হওয়ায় তাদের পরিবার এই বিয়ে কখনোই মেনে নিত না। তাই তারা দুজনে মিলে প্ল্যান করে যে তারা এবার নকল বাবা মা ভাড়া করবে এবং নিজেদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে বিয়েটা সারবে। তবে তারা কি পারবে তাদের এই প্ল্যানে সাকসেসফুল হতে, নাকি ধরা পড়ে যাবে তাদের পরিবারের কাছে? সেটাই দেখে আসা যাক আজকের গল্প 14 ফেরেতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মুভির কিছু দৃশ্য দেখে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা আজকের গল্পের মেইন ক্যারেক্টার সঞ্জয়কে দেখতে পাই। সে একটি কোম্পানিতে জব করে, কিন্তু তার পাশাপাশি সঞ্জয় থিয়েটারও করে। এটা তার শখই বলতে পারেন। তো সঞ্জয় তার শোয়ের জন্য রিহার্সেল করছিল। তখন সঞ্জয়ের কাছে একটি ফোন আসে। তার মা তাকে ফোন করেছিল। মায়ের ফোন দেখে সঞ্জয় রিহার্সেল বাদ দিয়ে ফোন রিসিভ করতে চলে আসে। সে তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তার মা তখন তাকে বলে যে রশনি নামের একটি মেয়ের সাথে তার ভিডিও কলে কথা বলতে হবে। তারা যদি একে অপরকে পছন্দ করে তাহলে তাদের বিয়ে ঠিক করা হবে। এই কথা শোনার সাথে সাথেই তো সঞ্জয় তার মাকে কিছুই বলতে পারে না, তবে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এদিকে আমাদেরকে আজকের গল্পের ফিমেল লিড ক্যারেক্টার আদিতিকে দেখানো হয়। আদিতি স্নেহার সাথে কথা বলছিল। স্নেহা হলো আদিতির ছোট বোন। তো স্নেহা আসলে কলকাতাতে পড়তে যেতে চায়, কিন্তু তাদের বাড়ির লোকেরা তাকে দিল্লি থেকে কলকাতাতে কখনোই পড়তে যেতে দিবে না। তখন আদিতি স্নেহাকে বলে যে তুই চিন্তা করিস না, তো আমি ঠিকই একটা ব্যবস্থা করব। এদিকে সঞ্জয় এসে ভিডিও কলে রশনির সাথে কথা বলতে থাকে। তো সঞ্জয় যখন কথা বলছিল তখনই আদিতি তার সামনে আসে। এদিকে কথা বলতে বলতে রশনির তো সঞ্জয়কে খুবই পছন্দ হয়। সে তাকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায়। তখনই আদিতি কিছু বলতেই যাচ্ছিল, সেই সময় সঞ্জয় ল্যাপটপ বন্ধ করে দেয়। সঞ্জয় এরপর আদিতিকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে যদিও দেখে ফেলতো তাহলে তো আমার বাবা আমাকে মেরেই ফেলতো। তুমি তো জানোই এগুলো আমার পরিবারের চাপে পড়ে করতে হয়। আমি নিজ ইচ্ছায় তো এসব কিছুই করি না। তখন আদিতি তাকে বলে যে তাহলে তোমার মাকে বারণ করো, তিনি যেন এভাবে আর তোমার জন্য সম্বন্ধ না পাঠায়। দেখো, এসব আমার আর ভালো লাগে না। এইসব সম্বন্ধ আসা বন্ধ হলেই এই পাগল শান্ত হবে, বুঝতে পেরেছো? না হলে কিন্তু আমি পাগলামি করেই যাব। তো তখনই তারা একে অপরকে জড়িয়ে ধরে। বোঝাই যায় তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে, আর তারা আসলে লিভ ইন রিলেশনশিপে আছে। তো এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইউনিভার্সিটিতে আদিতি আর সঞ্জয়ের প্রথম দেখা হয়। আদিতি আসলে সঞ্জয়ের সিনিয়র ছিল। তো ভার্সিটিতে যেমন সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং দেয়, ঠিক তেমন করেই আদিতিও তার দলবল নিয়ে সঞ্জয়ের র্যাগিং করে। তো সঞ্জয়কে আদিতি র্যাগ দেয় আর বলে যে যখনই সঞ্জয় আদিতিকে দেখবে তখনই যেন সঞ্জয় তাকে সরি বলে। তো এরপর থেকে বাধ্য হয়েই সঞ্জয় যখনই আদিতিকে দেখত সে তখনই তাকে সরি বলতো। এভাবেই অনেক দিন চলতে থাকে এবং এমন করতে করতেই তারা কখন যেন একে অপরের প্রেমেই পড়ে যায়। তারা একে অপরকে অনেক ভালোবাসতে থাকে। এরপরেই আদিতির গ্র্যাজুয়েশন শেষ হয়। তখন তো সঞ্জয়ের মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এতগুলো দিন তো সে আদিতিকে তার আশেপাশেই দেখতে পেত। এখন তো তাকে একা একাই পড়াশোনা শেষ করতে হবে। যাই হোক, তো আদিতি তার গ্র্যাজুয়েশন শেষে একটা ভালো কোম্পানিতে জব নেয় এবং 1 বছর পর দেখা যায় সঞ্জয়েরও গ্র্যাজুয়েশন শেষ হয়। তাই সেও ওই কোম্পানিতেই জব নেয়। এতে দুজনের মধ্যে আর কোনো দূরত্বও থাকে না। এরপরে তারা দুজন মিলে একটা অ্যাপার্টমেন্ট ঠিক করে আর সেখানেই একসাথে থাকতে শুরু করে। তো এরপরেই দৃশ্য চলে আসে বর্তমানে। আদিতির বস আদিতিকে বলে যে আদিতির জন্য ইউএস অফিস থেকে অফার এসেছে। এই কথা শুনে তো আদিতি অনেক খুশি হয়ে যায়, কিন্তু আদিতি তার সাথে সঞ্জয়কেও নিয়ে যেতে চায়। সে একা যেতে চায় না, তার মন টিকবে না। কিন্তু সঞ্জয় তো এখনো জুনিয়র এমপ্লয়ি, তাই তার জন্য কোনোই অফার আসেনি। আর যদি অফার আসেও সেটার জন্য তাকে আরো অনেক অপেক্ষা করতে হবে। তো আদিতি তখন তার বসকে বোঝাতে থাকে যে সঞ্জয় অনেক ভালো কাজ করে, এখানে সে তার কাজে অনেক হেল্প করে,
তাই সে যদি একটু চেষ্টা করে তাহলে যেন সঞ্জয়ের জন্য ইউএস যাওয়ার কোনো একটা ব্যবস্থা করতে পারবে। তো এইসব শুনে তার বস বুঝতে পারে যে আদিতির জন্য সঞ্জয় কতটা ইম্পর্ট্যান্ট। তাই সে এখন সঞ্জয়ের জন্য ইউএস অফিসে রিকমেন্ডেশন করতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই সঞ্জয়ের কাছে একটা ফোন আসে। তার বাবা তাকে ফোন করেছে আর সে তাকে দ্রুত বাড়িতে আসতে বলে। সঞ্জয় তো তার বাবার কল পেয়ে খুবই ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, এত দ্রুত বাড়িতে আসতে বলছো যে? কিন্তু তার বাবা তাকে ফোনে কিছুই বলে না, শুধু বলে বাড়িতে আয়, তারপর বলছি। সঞ্জয় তখনই দ্রুত তার ব্যাগ গুছিয়ে নেয় বিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তবে আদিতি এতে মোটেও খুশি ছিল না। আদিতি তাকে বলে যে তাদের বস তার জন্য ইউএস যাওয়ার রেকমেন্ডেশন করবে। তাই সে সঞ্জয়কে বলে, তুমি আমার সাথে ইউএসএ চলো, আমরা সেখানে সেটেল হয়ে যাব, অনেক ভালো লাইফ লিড করতে পারবো। সঞ্জয় তখন তাকে বলে যে দেখো, আমার এখন বাড়িতে যাওয়াটা জরুরি। আদিতি তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা তোমাকে কেন ডেকেছে বলো তো? সঞ্জয় বলে, সেটা তো তিনি আমাকে বলেননি, বাড়ি যাওয়ার পর বলবেন। আদিতি তখন অনেক রেগে যায় আর সঞ্জয়কে বলে যে সেখানে গিয়ে যদি তুমি বিয়ে করে নাও, তারা যদি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে তখন কিন্তু ভালো হবে না বলে দিলাম। সঞ্জয় তখন তাকে বলে যে সে কোনো বিয়ে করতে যাচ্ছে না, এসব নিয়ে যেন আদিতি চিন্তা না করে। তো এই সব অনেক কিছু বলে সে আদিতিকে বুঝিয়ে তার কাছ থেকে বিদায় নেয় এবং বিহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর এয়ারপোর্টে ছোটু সঞ্জয়কে রিসিভ করতে আসে। গাড়িতে ছোটু অনেক চুপচাপ ছিল। ছোটু হচ্ছে সঞ্জয়ের কাজিন। তো তাকে এমন চুপচাপ দেখে সঞ্জয় তাকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? মুখ এমন গম্ভীর করে বসে আছিস কেন? আচ্ছা শোন, তোদের সবার জন্য আমি অনেক উপহার এনেছি। তোর জন্য ব্যাট, মার জন্য শাড়ি, বাবার জন্য ঘড়ি আর দিদির জন্য একটুক বলার পর তখনই ছোটু তাকে থামিয়ে দেয় আর বলে, ভাই, বাড়িতে দিদির নাম অনেক কম নিবেন। সঞ্জয় তখন জিজ্ঞেস করে, কেন, এই কথা কেন বলছিস? ছোটু তখন বলে, শ্বেতা দিদি আরপিত নামের এক ছেলের সাথে পালিয়ে গেছে, যে অন্য জাতের, আর চাচাজি তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। সঞ্জয় তখন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, এই আরপিত তো খুব ভালো ছেলে, ভালো চাকরিও করে, বাবা কেন তাদেরকে মারবে? ছোটু তাকে বলে যে কারণ সে ভিন্ন জাতের, এটাই তাদের দোষ। আর আপনি বাড়িতে কিন্তু এই ব্যাপারে একটু কম কথা বলবেন, আপনাকে বাড়িতে ভিন্ন কারণে ডাকা হয়েছে। সঞ্জয় তখন জিজ্ঞেস করে, কি কারণে? ছোটু জানায় যে বাড়িতে চলুন, তখনই সবটা বুঝতে পারবেন। তো এরপরে আমরা দেখি সঞ্জয়ের বাড়িতে তার বাবার সাথে কথাবার্তা বলতে রশনির বাড়ির বড়রা এসেছেন। তারা সঞ্জয় এবং রশনির বিয়ে নিয়েই কথা বলছিল যে কি করে কি করা যায়। তখনই সঞ্জয় সেখানে আসে। তার বাবা তাকে সবাইকে প্রণাম করতে বলে। সঞ্জয়ও বাধ্য ছেলের মতো তাই করে। তো রশনির বাড়ির লোকেরা তো সঞ্জয়কে খুবই পছন্দ করে এবং তাদের বিয়ের কথা সামনে আগায়। তারা সব দেনা পাওনাও ঠিক করে নেয়, মানে যৌতুক আর কি। রশনির সাথে বিয়ে হলে নাকি তারা অনেক যৌতুক দিবে। তো রশনির বাড়ির লোকেরা যখন সঞ্জয়ের বাবার কাছে তার মেয়ের কথা জিজ্ঞেস করে, তখন সঞ্জয়ের বাবা সে তার মালা পরানো একটা ছবি দেখায় আর বলে, এই মেয়ে এখন আমার কাছে মৃত, ওকে আমি যেদিন পাবো সেদিনই মেরে ফেলবো, তাই আগে থেকেই মালা পরিয়ে রেখেছি। সঞ্জয় তখন সেখানে বলে যে সে এই বিয়েটা করতে পারবে না। এই কথা বলার সাথে সাথেই তো সঞ্জয়ের দাদা বন্দুক বের করে আর সঞ্জয়ের দিকেই বন্দুক তাক করে ধরে। সঞ্জয় তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তাও সে কোনো মতে বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। এটা বলার সাথে সাথেই সঞ্জয়ের দাদা এবং বাবা অনেক রেগে যায়। তখনই সঞ্জয় বলে যে সে অন্য জাতের মেয়ে নয়, সে আমাদের জাতেরই মেয়ে, আর তার বাবা অনেক বড় লোক, সে বিয়েতে রশনিদের চেয়েও অনেক বেশি যৌতুক দিবে। এই কথা শোনার পরে তো তারা সবাই শান্ত হয়। তারা তখন রশনির পরিবারের সাথে সঞ্জয়ের বিয়েটা ক্যান্সেল করে দেয়। কি লোভ চিন্তা করুন, যেখানে বেশি টাকা পাবে সেখানেই বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আসলে সঞ্জয় তো এসব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে, তার তো যৌতুক নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তবে মুরব্বীদের রাজি করানোর জন্য সে এসব মিথ্যা বলতে বাধ্য হয়। যাই হোক, এরপরে দেখা যায় যে সঞ্জয়ের বাবার লোকেরা সঞ্জয়ের বোন শ্বেতাকে খুঁজে বেড়াচ্ছে। এইসব দেখে তো সঞ্জয়ের মা অনেক কষ্ট পায়।
তিনি সঞ্জয়কে দুঃখের সাথে বলে যে একজন বাবা কিভাবে তার নিজের মেয়েকেই মারার জন্য খোঁজাখুঁজি করছে, কিভাবে পারে সে এতটা নিষ্ঠুর হতে। তো মাকে এইভাবে দুঃখ পেতে দেখে সঞ্জয়েরও মনটা অনেক খারাপ হয়ে যায়। আর সঞ্জয়ের সাথে তার বোনের সম্পর্কটা খুব ভালো ছিল, তাই তারও তার বোনের জন্য কষ্ট হতে থাকে। যাই হোক, এদিকে আমাদের আদিতিকে দেখানো হয় সে একটি ক্লাবে বসেছিল। এই ক্লাবটা আসলে তাদেরই। তখনই দেখা যায় একটা ছেলে তার পাশে এসে বসে আর তাকে একটু বিরক্তই করছিল, অর্থাৎ তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সেই সময় দেখা যায় সেখানে একটি ছেলে এসে দাঁড়ায়, আর এটা হচ্ছে আদিতির ভাই বিবেক। সে দূর থেকে এই ছেলেটার কর্মকাণ্ড দেখে এখানে চলে এসেছে। আর ছেলেটা আদিতির সামনে অনেক ভাব নিচ্ছিল, কিন্তু যখনই বিবেক বলে যে সে আদিতির ভাই, তখনই সেই ছেলেটার সব হাওয়া টাইট হয়ে যায় আর আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। তো এরপর বিবেক আদিতিকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেন ডেকেছো বলো তো। আদিতি তখন তাকে বলে যে ভাই, স্নেহা কলকাতাতে পড়তে যেতে চাচ্ছে, তাকে কেন পড়তে যেতে দিচ্ছ না। বিবেক তখন বলে যে সে এখানে দিল্লিতে পড়ছে, সেটাই অনেক, এত দূরে গিয়ে পড়ার কি প্রয়োজন। আদিতি তখন বলে যে স্নেহা তো সেখানে পড়ার জন্য অনেক পরিশ্রম করেছে, তাই ওকে প্লিজ যেতে দাও আর ওর ইচ্ছাটা পূরণ করো। কিন্তু বিবেক তখন তাকে বলে যে ওকে নিয়ে এত চিন্তা করো না, ও এখানে দিল্লিতেই অ্যাডজাস্ট করে নিবে। তো এরপরে বিবেক সেখান থেকে চলে যায়। তখনই বারে জুবিনা নামের একজন মেয়ে ড্রিঙ্কস নিয়ে ওয়েটারের সাথে ঝগড়া করছিল। এটা দেখে বিবেক সেখানে আসে আর ওয়েটারের সাথে কথা বলে প্রবলেম সলভ করে দেয়। জুবিনা তো এটা দেখে খুবই খুশি হয় আর বিবেকের গালে কিস করে সেখান থেকে চলে যায়। আর এই সব দেখে তো বিবেক একদমই হা হয়ে যায়, তবে সে জুবিনার এই কাজে বেশ খুশিও হয়। তো এরপরেই সঞ্জয় দিল্লিতে চলে আসে। সে তার মাকে নিয়ে অনেক চিন্তায় ছিল। সে আদিতিকেও এই কথা বলে যে আমার মা অনেক চিন্তায় আছে, আমার বোন চলে যাওয়ার পর সে খুব একা হয়ে গেছে, তাই আমি এখন তাকে ছেড়ে দূরে যেতে চাই না, তাই আমি ইউএস যেতে পারবো না আর তোমাকেও ছাড়তে পারবো না। এমন অবস্থায় আমার পরিবার যদি জানতে পারে যে তুমি অন্য জাতের, তাহলে আমরা কোনো দিন একসাথে থাকতে পারবো না। এইসব শুনে আদিতির একটু খারাপ লাগলেও সে তাকে কিছুই বলে না। তো এরপরে একদিন থিয়েটার করার সময় জুবিনা একটা ডায়লগ বলে যে দুনিয়া বাঁচানোর জন্য যদি মিথ্যে কথা বলতে হয়, তাহলে সেই মিথ্যা বলা কোনো পাপ নয়। এই শুনে তো সঞ্জয়ের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে আদিতিকে বলে যে আমাদের যদি একসাথে থাকতে হয়, তাহলে আমাদের দুজন নকল বাবা মা ম্যানেজ করতে হবে। একবার তারা তোমার বাবা মা সেজে আমার বাড়ির লোকের সাথে কথা বলতে যাবে, আর বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে বিয়েটাও হয়ে যাবে, এবং আরেকবার তারা আমার বাবা মা সেজে তোমার বাড়ির লোকের সাথে দেখা করতে যাবে, আর সেখানে আমাদের আবারও বিয়ে হবে। এতে আমাদের দুজনেরই শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে যাবে আর সবাই খুশিও থাকবে। কাস্ট নিয়েও কোনো ঝামেলা হবে না আর মা বাবাকেও খুশি করা যাবে। আর শোনো, আমাদের থিয়েটারে অনেক বন্ধুরা আছে, তারা কবে কাজে আসবে শুনি, তাদেরকে দিয়েই আমাদের মা বাবার রোল করিয়ে নিব। এই কথা শুনে তো আদিতি একেবারেই রাজি হয় না। তার কাছে এই আইডিয়াটা পছন্দই হয় না, কারণ এটাতে অনেক রিস্ক আছে। কোনোভাবে যদি তারা একবার ধরা পড়ে যায়, তাহলে তারা দুজনেই মারা পড়বে। তাদের পরিবারের লোকজন তাদের অবস্থা একদম খারাপ করে দিবে। কিন্তু সঞ্জয় এবার ইমোশনাল ডায়ালগ দিতে থাকে আর এসব বলে বলে আদিতিকে সে ঠিকই এই প্ল্যানে রাজি করিয়ে নেয়, কারণ তাদের একসাথে থাকার তো আর কোনো রাস্তাই নেই, কারণ এমনিতে তাদের কারোরই বাবা মা মেনে নিবে না এই সম্পর্ক। তো এরপরে তারা তাদের নকল বাবা মা খোঁজা শুরু করে। এর জন্য তারা একটা অডিশনও নেয়, কিন্তু বাবার চরিত্রে মানাবে এমন কাউকে তারা অডিশনে পায় না। এর জন্য তারা অনেক চিন্তিত হয়ে পড়ে। তো তখন জুবিনা তাদের এই সব ঘটনা শুনে আর সে এবার মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যায়। সে যথেষ্ট ইয়াং হলেও থিয়েটারে সে সঞ্জয়ের মায়ের অ্যাক্টিং করে আর সে চ্যালেঞ্জ নিতেও অনেক ভালোবাসে। তাই জুবিনা মায়ের এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে সহজেই রাজি হয়ে যায়। এরপরে তারা তাদের বিয়ের লোকেশন ঠিক করে। তারা এমন একটা জায়গা বেছে নেয় যেখানে তাদের কোনো আত্মীয় স্বজন থাকবে না। এরপরে তারা পণ্ডিতদের টাকা দিয়ে নকল কুষ্ঠিও বানিয়ে নেয়, যাতে কুষ্ঠি মেলানোর সময় কোনো দোষ বেরিয়ে না আসে।
এবং তাদের বিয়ের জন্য সবাই সহজেই রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা এখন একটাই, তারা বাবার চরিত্র অভিনয় করার মতো কোনো কাজের অভিনেতাই পাচ্ছিল না। তখনই সঞ্জয়ের মনে পড়ে যে একজন আছে যে তাদেরকে সাহায্য করতে পারবে। সঞ্জয় তখন আদিতিকে নিয়ে রাজপুত সাহেবের কাছে যায়। সঞ্জয় আদিতিকে বলে যে রাজপুত সাহেব অনেক আগে অভিনয় করতেন, তিনি অভিনয় করতে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন থিয়েটারে শো করার সময় কোনো একটা কারণে তাকে স্টেজে অডিয়েন্সের সামনেই চড় মারা হয়েছিল, যার কারণে তিনি অনেক হাসির পাত্র হয়েছিলেন। আর সেদিনকার পর থেকেই তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। তো তখনই রাজপুত সাহেব সেখানে আসেন। সঞ্জয় তাকে সব কিছু খুলে বলে। রাজপুত সাহেব তখন বলে যে আমি তোমাদেরকে কোনোই সাহায্য করতে পারবো না, কারণ আমি অভিনয় ছেড়ে দিয়েছি অনেক আগে। তো এইসব শুনে সঞ্জয় আর আদিতি তাকে অনেক বোঝানো শুরু করে যে ভুল তো সবাই করে, এমনকি ভগবান ব্রহ্মাও ভুল করেছিলেন, তাই বলে কি জীবনের দ্বিতীয় সুযোগটা মিস করা উচিত। সঞ্জয় আরও বলে যে এখন আমাদের একজন ডেডিকেটেড শিল্পীর খুবই প্রয়োজন, না হলে আমরা দুজনই আলাদা হয়ে যাব। এই কথা শুনেই রাজপুত সাহেবের খারাপ লাগে আর সে তাদেরকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। এরপরে সঞ্জয় আর আদিতি প্ল্যান করে যে আদিতির মামা যেই ট্রেনে যাবে সেই ট্রেনে জুবিনা আর রাজপুত সাহেবকে সঞ্জয়ের মা বাবা সাজিয়ে পাঠিয়ে দেবে এবং তারা সঞ্জয় এবং আদিতির বিয়ের কথাও বলবে। তো সেই প্ল্যান অনুযায়ী তারা আদিতির মামার টিকিট, রাজপুত সাহেব আর জুবিনার টিকিট এক বগিতেই বুক করে দেয়। আদিতির মামা মিশ্রা ট্রাভেলসের মালিক মিশ্রাজির কাছ থেকে অলরেডি টিকিট করিয়ে নিয়েছিলেন, তাই আদিতি সেখানে গিয়ে সেই টিকিট ক্যান্সেল করে দেয় আর তার মামাকে নতুন টিকিট দেয়। এরপরে আদিতির মামা জুবিনা আর রাজপুত সাহেবের সাথে একই বগিতে যাত্রা শুরু করে। ট্রেনে জুবিনা আদিতির মামার সাথে কথা বলা শুরু করে দেয়। সে বলে যে আমাদের ছেলে সঞ্জয় খুবই ভালো ছেলে, আমরা তার জন্য অনেকদিন থেকেই মেয়ে খুঁজছি, কিন্তু ভালো কোনো মেয়েই পাচ্ছি না। জুবিনা অনেক কথা বললেও আদিতির মামার তো তাদের সাথে কথা বলার কোনো আগ্রহই ছিল না, তাই জুবিনা আদিতিকে ফোন করে বলে যে তিনি তো কোনো কথাই বলছেন না, এখন আমরা কি করব। আদিতি তখন তাকে বলে যে তোমরা একটু তাকে চা পানি খাইয়ে খাতির যত্ন করো, তাহলেই দেখবে সে কথা বলছে। তো এরপরে জুবিনা যখন কামরায় আসে তখন সে দেখে যে রাজপুত সাহেব ইতিমধ্যেই আদিতির মামার সাথে খাতির জমিয়ে তুলেছেন। তো রাজপুত সাহেবের সাথে কথায় কথায় আদিতির মামা বলে যে তার একটা ভাগ্নি আছে যার নাম হলো আদিতি, সে একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করে, আমরাও এখন তার বিয়ের জন্য ছেলে খুঁজছি, একটা ভালো ছেলে পেলেই ওর বিয়ে দিয়ে দিব। এই সুযোগে তখন জুবিনা তাকে বলে যে তাহলে তো আমরা একই পথের পথিক, আপনারাও ছেলে খুঁজছেন আর আমরাও মেয়ে খুঁজছি, উপরওয়ালা আমাদের কেমন করে মিলিয়ে দিল বলুন তো। আপনি যদি চান তাহলে আমাদের ছেলেকে দেখতে পারেন, আপনার পরিবার যদি ওকে পছন্দ করে তাহলে আমরা বিয়ের কথাটা সামনে আগাতে পারি। মামা বাবুও তখন দেখে যে এটা তো খুবই ভালো ব্যাপার, এদের পরিবারও তো ভালো, কথাবার্তা তো ভালোই লাগছে। তো মামা বাবুও এবার আদিতির বাবার সাথে কথা বলতে রাজি হয়। এরপর সে বাড়ি গিয়ে আদিতির বাবাকে এই কথা বলে। আদিতির বাবা তখন আদিতিকে বাড়ি আসতে বলে এবং সেই ছেলের সাথে দেখা করতে বলে। তবে আদিতি তো তখন ইচ্ছে করেই নাটক করতে থাকে যে তার দেখা করার কোনো ইচ্ছে নেই, কারণ এক কথায় রাজি হয়ে গেলে আবার তার বাবার সন্দেহ হতে পারে। তো আদিতি তখন বলে যে তুমি সেই ছেলেকে কোনোদিন দেখোনি, তাহলে বিয়ের জন্য কিভাবে রাজি হয়ে গেলে। তার বাবা তখন তাকে ধমক দিয়ে বলে এত প্রশ্ন করো না তো, আর তোমার মামার পছন্দের উপর ভরসা করো একটু। তো আদিতি তার বাড়িতে যাওয়ার আগের দিন সঞ্জয়কে বলে যে আমরা যদি বিয়ের পর ইউএসএ শিফট করি তাহলেই সবচেয়ে ভালো হবে, তুমি তোমার মার সাথে কথা বলো, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে রাজি হবেন। তখন সঞ্জয় বলে যে মা সারা জীবন বাবার জন্য অনেক কষ্ট করেছেন, তাই এই সময় আমি তাকে ছেড়ে যেতে চাই না, তাহলে আমার অনেক কষ্ট হবে। এখানে থাকলে আমি যখন খুশি মার সাথে দেখা করতে যেতে পারবো, কিন্তু ইউএসএ থাকলে তো মার সাথে দেখাও করতে পারবো না। যাই হোক, এইসব কথাবার্তার পর সঞ্জয় তার নকল বাবা মা নিয়ে আদিতির বাড়িতে যায়। সেখানে আদিতির বাবা পণ্ডিতদের দিয়ে আদিতি আর সঞ্জয়ের কুষ্ঠি বিচার করে। তারা তো আগে থেকেই নকল কুষ্ঠি বানিয়ে রেখেছিল, তাই সেই কুষ্ঠি যখন পণ্ডিতরা সবাই দেখে তখন তারা বলে যে এরা তো রাত জটক, আজ পর্যন্ত আমরা দুজনের কুষ্ঠির মধ্যে এতটা মিল কখনোই দেখিনি।
এই শুনে তো আদিতির বাবাও খুশি হয়ে যায় এবং তাদের বিয়েটা ফাইনাল হয়। তখনই সেখানে আদিতির ভাই বিবেক চলে আসে। বিবেক সঞ্জয়ের মায়ের দিকে খানিকটা তাকিয়ে থাকে, কারণ তার মনে হয় যে সঞ্জয়ের মাকে সে এর আগেও কোথাও দেখেছে। জুবিনাও তো তখন বিবেককে দেখে অনেক ঘাবড়ে যায়, কারণ সে তো বারে বিবেককে কিস করেছিল। তাই সে দ্রুত সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। জুবিনা তখন রাজপুত এবং বাকি সবাইকে বলে যে বিবেককে সে বারে কিস করেছিল। এই কথা শুনে তো সবাই তাকে এই নিয়ে বকাবকি করতে থাকে যে যদি বিবেক তাকে চিনে ফেলে তখন কি হবে। তো এরপরে সঞ্জয় তার আসল বাবা মার সাথে আদিতির নকল বাবা মার দেখা করায়, অর্থাৎ এখানেও নকল বাবা মা সাজে সেই জুবিনা এবং রাজপুত। তো সঞ্জয়ের বাবা তো বেশি টাকা পেলেই বিয়ে দিয়ে দিবে, এটা সঞ্জয় ভালো করেই জানতো। তাই তার প্ল্যান অনুযায়ী জুবিনা আর রাজপুত সাহেব সঞ্জয়ের বাবা মাকে বলে যে বিয়ের পরে সঞ্জয় তাদের বাড়িতেই থাকবে, কারণ আমি আর আদিতির মা তীর্থে চলে যাব। তখন তো এই বাড়ি তারই। এসব শুনে তো সঞ্জয়ের বাবা খুব খুশি হয় আর বিয়ের জন্য রাজিও হয়ে যায়। এরপরে সঞ্জয় আর আদিতি তাদের সব কলিগদের তাদের দুটো বিয়ের কথা বলে। একটা বিয়ে হবে এখানে দিল্লিতে, যেখানে সঞ্জয়ের আসল বাবা মা থাকবে আর আদিতির নকল বাবা মা। আর একটা বিয়ে হবে জয়পুরে, যেখানে আদিতির আসল বাবা মা থাকবে এবং সঞ্জয়ের নকল বাবা মা। তো এই আনন্দে তারা সবাই যখন পার্টি করছিল, তখন আদিতি তার বসকে বলে যে ইউএসএ যাওয়ার জন্যে সঞ্জয়কে বোঝাতে, সেখানেই তারা ভালো থাকবে। সঞ্জয়ের বস তখন আদিতির কথা মতো সঞ্জয়ের কাছে আসে আর তাকে বলে যে তোমরা ইউএসএ শিফট করো, সেখান থেকে তোমার জন্য অফার এসেছে, এটা তোমাদের দুজনের জন্যই অনেক বড় একটা সুযোগ। সঞ্জয় তখন বুঝে যায় যে বসকে আদিতি তার কাছে পাঠিয়েছে। এই নিয়ে সঞ্জয় আদিতির সাথে একটু রাগারাগিই করে, কারণ সে কিছুতেই তার মাকে দেশে রেখে বাইরে চলে যেতে পারবে না। এই ব্যাপারে সঞ্জয় আদিতির কোনো কথাই শোনে না। সঞ্জয় আদিতিকে বলে যে আমি এখান থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করছি, যাতে করে আমি যে কোনো সময় মার সাথে দেখা করতে যেতে পারি। আর তুমি আমাকে বলছো ইউএসএ চলে যেতে, এটা কখনোই হবে না। এরপরে সঞ্জয় ব্যাগ প্যাক করে নেয়। তার আর কিছুদিন পরে বিহারে যাওয়ার কথা ছিল, কিন্তু আদিতির সাথে রাগ করে সে আজই ফ্লাইট ধরে বিহারে চলে যায়। এরপরে সঞ্জয়ের বিয়ের দিন চলে আসে। সঞ্জয়ের বাড়ির সবাই বিয়েতে অনেক খুশি ছিল। সঞ্জয়ের গায়ে হলুদে সবাই অনেক আনন্দ করে। এরপরে সঞ্জয় বরযাত্রী নিয়ে দিল্লিতে চলে আসে। সেখানে আদিতি তার নকল বাবা মা নিয়ে রেডি ছিল। সেখানেই তাদের প্রথম বিয়ে শুরু হয়। অনেক ধুমধাম করেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়ের শেষে সঞ্জয়ের বোন শ্বেতা তাকে ফোন করে। সে তার ফোন দেখে সঞ্জয় খুব খুশি হয়, কারণ সে অনেক দিন ধরে তার বোনের সাথে কথা বলেনি। সঞ্জয় শ্বেতাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, অর্পিত ভালো মতো তোমার খেয়াল রাখছে তো? শ্বেতা তখন তাকে বলে যে অর্পিতের সাথে সে অনেক ভালো আছে। সঞ্জয় তখন তাকে সাবধানও করে যে বাবা তোমাদেরকে কিন্তু এখনো খুঁজছে, সে তোমাদেরকে পেলেই কিন্তু অবস্থা একেবারে খারাপ করে দিবে। শ্বেতা তখন সঞ্জয়কে বলে যে চিন্তা করো না, বাবা আমাদেরকে খুঁজেই পাবে না। তো এরপর শ্বেতা তাকে জিজ্ঞেস করে যে তোমার সেই প্রেমিকা কেমন আছে, ওই যে আদিতি যার সাথে তুমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে। সঞ্জয় তখন তাকে বলে যে সে ভালো আছে। তো দিদির সাথে কথা বলে সঞ্জয় একটু ইমোশনাল হয়ে যায়। তো এরপর বিয়ে শেষে সঞ্জয় এবং তার বাড়ির সব লোকেরা আদিতিকে নিয়ে বিহারে আসে। সেখানে সঞ্জয়ের বাড়ির লোকেরা অনেক ধুমধামের সাথে তাকে স্বাগত জানায়, বিশেষ করে সঞ্জয়ের মা। সে আদিতিকে অনেক আদর করে বরণ করে নেয় এবং সব আচার অনুষ্ঠানে আদিতিকে অনেক হেল্প করে। তার হেল্পের জন্য এত কঠিন আচার অনুষ্ঠান আদিতি খুব সহজেই শেষ করে ফেলে, তাকে কোনো সমস্যার মধ্যেই পড়তে হয় না। তো আদিতি বুঝতে পারে যে সঞ্জয় কেন তার মাকে এত ভালোবাসে। মানুষটা আসলেই অনেক ভালো। এদিকে পুলিশরা এসে সঞ্জয়ের বাবাকে বলে যে অর্পিতের বাড়িতে আননোন নাম্বার থেকে কল এসেছিল। সঞ্জয়ের বাবা জিজ্ঞেস করে যে কোথা থেকে কল গিয়েছে। তখন পুলিশরা তাকে বলে যে আমরা খুব দ্রুতই সেটা খুঁজে বের করব। এদিকে স্নেহা আদিতিকে ফোন করে। স্নেহা তাকে বলে যে বাবা কলকাতায় পড়তে যেতে দিতে রাজি হয়ে গেছে। এই কথা শুনে তো আদিতিও খুব খুশি হয়। স্নেহা তখন আদিতিকে জিজ্ঞেস করে যে তুমি বাড়ি কবে আসবে, আর কিছুদিন পরেই তো তোমার বিয়ে, দ্রুত চলে আসো। আদিতি বলে যে হ্যাঁ, সে অনেক তাড়াতাড়ি বাড়িতে আসবে, স্নেহা যেন চিন্তা না করে। এরপরেই সঞ্জয় আর আদিতির বাসর রাত হয়। সঞ্জয় তখনও আদিতির সাথে একটু রেগে ছিল,
কারণ ওই যে আদিতি তাকে তার মাকে রেখেই ইউএসএ যেতে বলছিল, কিন্তু আদিতি তাকে বলে যে আমরা ইউএস যাব না, আমরা এখানে ব্যাঙ্গালোরেই থাকবো, তুমি এই নিয়ে আর চিন্তা করো না। এসব শুনে তো সঞ্জয়ের সব রাগ ভেঙে যায়। তো বিয়ের পরের দিনই সঞ্জয় আবারও দিল্লিতে চলে আসতে চায়, কিন্তু তার মা তাকে যেতে দিতে চাচ্ছিল না। তখনই সে তার মাকে বলে যে অফিসের কিছু জরুরি কাজের জন্য তাকে এবং আদিতিকে এখন যেতেই হবে। তো সঞ্জয়দের বাড়িতে নেট কাজ না করার কারণে সে ছোটুকে টিকিট বুক করতে বলে। ছোট টিকিট বুক করা শেষে টিকিটে আদিতির নাম দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে আদিতির সারনেম আলাদা ছিল। এটা দেখেই সে বুঝে যায় যে আদিতি অন্য জাতের। সে তখন আদিতির সব ডিটেলস আর ঠিকানা চেক করে। এরপর সে সঞ্জয়কে ফোন করে বলে যে ভাইয়া, আপনি নাটক করে অন্য জাতের মেয়ে বিয়ে করে এনেছেন, এটা কি ঠিক হয়েছে? এবার দেখুন আপনার সাথে কি হয়। এই কথা শুনে তো সঞ্জয় অনেক ভয় পেয়ে যায়, কারণ তার বাড়ির লোকেরা এই কথা জানতে পারলে তাকে তো মেরেই ফেলবে। তখনই সে আদিতিকে বলে যে ছোটু সব জেনে গেছে, সে বাড়ি এসে সবাইকে সব বলে দিবে। তাই এবার তারা আর কোনো দিশা না পেয়ে বাড়ি থেকেই পালিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে তারা ট্রেনে উঠে সোজা চলে আসে দিল্লি। তো এরপরে দিল্লিতে যখন তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য ট্যাক্সিতে আসে, তখনই দেখে যে ছোটু তাদের গাড়ির সামনে এসে তাদের গাড়ি দাঁড় করাতে বলছে। ছোটুকে দেখে তো সঞ্জয় অবাক হয়ে যায়। সে তখন ছোটুকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? ছোটু বলে যে আপনি কি আমাকে এতটাই খারাপ মনে করলেন? আমি কাউকে কিছুই বলিনি, আমি চাই না যে আপনার অবস্থাও দিদির মতো হোক। এই শুনেই সঞ্জয় ছোটুকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে দিল্লিতে কি করছো? ছোটু তখন তাকে বলে যে আপনাদেরকে বাড়িতে না পেয়ে বাবা মা অনেক চিন্তা করছিলেন, তাই তারা দিল্লিতে আসতে চেয়েছিলেন, তাই আমি তাদেরকে নিয়ে আসলাম। এইসব শুনে তো বাড়িতে আসার সময় সঞ্জয় চিন্তায় পড়ে যায় যে তারা বাবা মাকে কি বলবে, কারণ তারা এত তাড়াতাড়ি পালিয়ে এসেছে যে কোনো অজুহাত বানানোর সুযোগই পায়নি। এরপরে আদিতি সঞ্জয়কে বলে যে বসকে মেরে ফেলি, মানে বস মারা গেছে এটা বললে কেমন হয়? সঞ্জয়ের মাথায় তো আর কোনো বুদ্ধি আসে না, তাই সেও এটাতে রাজি হয়। এরপরে তারা যখন বাড়িতে আসে তখন সঞ্জয় দেখে যে আদিতির ভাই বিবেকও এখানে আছে, সে রাজপুত সাহেবের সাথে কথা বলছে। এই দেখে সঞ্জয় অনেক ভয় পেয়ে যায়, কারণ একবার বিবেক যদি তার আসল বাবা মার মুখোমুখি হয়ে যায় বা আদিতিকে দেখে ফেলে তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। সঞ্জয় তখন আদিতিকে বাইরে রেখে বিবেকের সাথে কথা বলতে লাগে। বিবেকও সঞ্জয়ের সাথে কুশল বিনিময় করে। এই ফাঁকে রাজপুত আদিতিকে লুকিয়ে লুকিয়ে ভেতরের ঘরে নিয়ে আসে, কারণ সেখানে সঞ্জয়ের বাবা মা ছিল। আদিতি তখন তাদেরকে বলে যে আমাদের বস আজ হঠাৎ করেই মারা গেছেন, তার অন্তিম যাত্রাতে যাওয়া যেন মিস না হয় সেজন্যই আমরা তাড়াতাড়ি চলে এসেছি, আপনাদেরকে কিছু বলারও সুযোগ পাইনি। আর আজকের ফ্লাইট অনেক দেরিতে ছিল, তাই আমরা আর অপেক্ষা করিনি, ট্রেনেই চলে এসেছি। তো সঞ্জয়ের বাবা তখন তাকে বলে যে আমাদের বলেও তো আসতে পারতে, এভাবে না বলে বেরিয়ে গেলে আমাদের তো চিন্তা হবেই, তাই না? আদিতি তখন তাকে বলে যে আমি সঞ্জয়কে বলেছিলাম আপনাদেরকে বলতে, কিন্তু সঞ্জয় বলল যে বিয়ে বাড়িতে কারো মৃত্যুর কথা বলাকে অনেক বড় অমঙ্গল মানা হয়, আর এখানে অন্ত্যেষ্টিক্রিয়াতে না আসলে আমাদের চাকরির উপর অনেক খারাপ প্রভাব পড়বে, এজন্যই তো কিছু বলতে পারিনি। তো সঞ্জয়ের মা বাবা তখন এই বিষয়টি বুঝতে পারে। এদিকে বিবেকও সঞ্জয়ের সাথে কথা বলা শেষ করে বের হওয়ার জন্য ওঠে। তখনই সঞ্জয়ের বাবা মাও ঘর থেকে বাইরে বের হয়। বিবেক সঞ্জয়কে জিজ্ঞেস করে যে এরা কারা? তখন সঞ্জয় তাকে বলে যে ইনারা একটা এনজিও থেকে এসেছেন চাঁদা চাওয়ার জন্য, আপনি এদের দিকে বেশি তাকাবেন না, না হলে এরা আপনার চাঁদার জন্য আপনার পেছনেই পড়ে যাবে। বিবেকও তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ভাগ্যিস এই সব কথা সঞ্জয়ের বাবা মা শুনেনি। যাই হোক, এরপরে সঞ্জয়ের মা তাদেরকে বলে যে এখানে যখন এসেই গেছি তাহলে এখানে কিছুদিন থেকেই যাই। এই শুনে সঞ্জয় আর আদিতি অনেক চিন্তায় পড়ে যায় যে তারা এখন কি করবে, কারণ তাদের তো এখান থেকে বেরিয়ে জয়পুর যেতে হবে আদিতির আসল বাবা মার সামনে বিয়ে করার জন্য। সঞ্জয় তখন আদিতিকে বলে যে চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। তো এরপরে রাতে খাবারের টেবিলে সঞ্জয় তার বাবাকে বলে যে আদিতির ছোটবেলার বান্ধবী মৃণালের বিয়ে হচ্ছে জয়পুরে, তাই আমাদের সেখানে যেতে হবে। সঞ্জয় আরো বলে যে আপনারা তো তীর্থে যেতে চেয়েছিলেন, সেখান থেকে ঘুরে আসতে পারেন, আমাদের তো এখন জয়পুর যেতে হবে, না হলে আদিতির বান্ধবী অনেক রাগ করবে।
আদিতির বিয়েতে সে অনেক খাটাখাটনি করেছিল। সঞ্জয় তখন ছোটুকে তার সাথে নিয়ে যেতে চায়, তো সঞ্জয়ের বাবাও তখন তাদেরকে বিয়েতে যেতে বলে। এরপরে পুলিশ স্টেশন থেকে সঞ্জয়ের বাবার কাছে একটা ফোন আসে। পুলিশ তাকে বলে যে আরপিত যেই নাম্বার দিয়ে তার বাড়িতে ফোন করত, সঞ্জয়ের ফোনেও সেই নাম্বার থেকেই অনেকবার ফোন এসেছে। এই শুনে সঞ্জয়ের বাবা বুঝে যায় যে শ্বেতা সঞ্জয়ের সাথে অনেকবার কথা বলেছে, আর সঞ্জয় নিশ্চয়ই জয়পুরে শ্বেতার বিয়েতে যাচ্ছে। সে ভাবে যে এবার জয়পুরেই শ্বেতার আরপিতের কবর হবে। এরপর জয়পুরে আদিতি আর সঞ্জয়ের বিয়ে শুরু হয়। খুব ধুমধামের সাথেই সব শুরু হয়। বিয়েতে তারা অনেক আনন্দ করে। সেখানে রাজপুত আর জুবিনা সঞ্জয়ের নকল বাবা মা হয়ে এসেছিল। তো বিয়ের সব আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়। কিন্তু তখনই মিশ্রা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক মিশ্রাজি সেখানে আসে আর সঞ্জয়কে দেখতে পায়। সঞ্জয়কে দেখেই তার খুব চেনা চেনা লাগে, কারণ সঞ্জয়রা যখন আগেরবার বিয়ে করেছিল তখন সঞ্জয়ের বাবা বিহার থেকে দিল্লি যাওয়ার জন্য ওনার কাছ থেকেই টিকিট করিয়েছিলেন। তখন সে সঞ্জয়কেও দেখেছিলেন। মিশ্রাজি তখন সঞ্জয়ের বাবাকে ফোন করে। সঞ্জয়ের বাবাও জয়পুরে এই বিয়ের খবর পেয়েছিলেন এবং তার ইনফরমার তাকে বলেছিল যে শ্বেতাও এখানে আছে, তাই তিনি এই বিয়ে বাড়িতেই আসতে থাকেন। মিশ্রাজি তাকে ফোন করে তার ছেলের বিয়ের ছবিগুলো তার কাছ থেকে চান। সঞ্জয়ের বাবা তখন খুবই বিরক্ত হয়ে মিশ্রাজিকে তার ছেলের বিয়ের ছবিগুলো পাঠিয়ে দেন। মিশ্রাজি তখন দেখে যে এই ছেলের বিয়ে তো হয়ে গেছে, তাও আদিতির সাথে। তাহলে এরা এখানে আবার কেন বিয়ে করছে? তো মিশ্রাজি তখন বিবেকের কাছে গিয়ে আদিতির প্রথম বিয়ের ছবি দেখায়। বিবেক তখন আদিতি আর সঞ্জয়ের আগের বিয়ের ছবি দেখে তো অবাক হয়ে যায়। সে তখন তার বাবাকেও এই ছবিটা দেখায়। তার বাবা তো এটা দেখে অনেক রেগে যায়। তিনি বিবেককে বলে যে আমার মান সম্মান সব শেষ করে দিল মেয়েটা। এইদিকে আদিতি আর সঞ্জয় দেখে যে মিশ্রাজি, আদিতির বাবা আর বিবেক কথা বলছে। তাদেরকে দেখে একটু অন্যরকম লাগছিল। সঞ্জয় তাই আদিতিকে জিজ্ঞেস করে যে ওই মিশ্রাজি এখানে কি করছে? আদিতি তাকে বলে যে তুমি ওনাকে চেনো? সঞ্জয় বলে যে হ্যাঁ, আমাদের দিল্লিতে আসার টিকিট তো বাবা তার কাছ থেকেই বুক করেছিলেন। আদিতি এইটা শুনে বলে যে মিশ্রাজি তো আমার মামার বন্ধু। তারা দুজনেই তখন খুব ভয় পেয়ে যায়, কারণ তারাও বুঝে ফেলে যে মিশ্রাজি এতক্ষণে আদিতির ফ্যামিলিকে আর সঞ্জয়ের ফ্যামিলিকে সবটা বলে দিয়েছে। এদিকে আদিতির বাবা আদিতির মামাকে অনেক বকাবকি করে, কারণ তিনি এই ছেলের সম্বন্ধ এনেছিলেন। আদিতির বাবা বিবেককে বলে যে এদেরকে আজ আমি মেরেই ফেলবো। এই বলেই সে বন্দুক আনতে যায়। আদিতির মামা তখন আদিতি আর সঞ্জয়কে বলে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে পালিয়ে যাও। আদিতিরাও আর দেরি করে না, সেখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এসেই দেখে যে সঞ্জয়ের বাবা সেখানে চলে এসেছে। এই দেখে তো তারা অনেক ভয় পেয়ে যায়। সঞ্জয়ের বাবা তো রেগে তাকে বলে যে তুই অন্য জাতের মেয়ের সাথে বিয়ে করছিস, এখনই তোকে টুকরো টুকরো করে কেটে নর্দমাতে ফেলবো। এত বড় সাহস তোর! ততক্ষণে আদিতির বাবা আর ভাইও সেখানে চলে আসে। তারা নকল বাবা মা অর্থাৎ রাজপুত সাহেব আর জুবিনাকেও সেখানে নিয়ে আসে। তারা সঞ্জয়ের বাবা মার সাথে ঝগড়া করে বলে যে ওদেরকে তো আমরা কেটেই ফেলবো। আদিতি তখন তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখন বিয়ে বাড়িতে যদি সবাই জানতে পারে যে এই বিয়ে ভেঙে গেছে তাহলে আপনার অনেক অসম্মান হবে। সেটা কি আপনার জন্য ভালো হবে? আদিতির বাবা তখন সঞ্জয়ের নকল বাবাকে বলে যে ভেতরে গিয়ে সবার সামনে বল যে আমাদের ছেলের মধ্যে দোষ আছে, তাই এই বিয়ে ভাঙা হচ্ছে। রাজপুত আর জুবিনা তখন তাকে বলে যে এমনটা করলে সবাই ভাবতে পারে যে আপনি হয়তো যৌতুকের টাকা কম দিয়েছেন, এতে আপনি নিজেই অপমানিত হবেন। আদিতিও তখন তার বাবাকে বলে যে তুমি এই বিয়ে ভাঙলে তোমার বিজনেসের অনেক ক্ষতি হবে বাবা, ভেবে দেখো এই সব। এদিকে সঞ্জয়ের বাবা সঞ্জয়কে মেরেই ফেলতে চায়। তার সাথে শ্বেতাকে দেখে সে শ্বেতাকেও মেরে ফেলতে চায়, কারণ তারা তার সম্মান নষ্ট করেছে। তখনই সঞ্জয়ের মা রেগে যায় আর তাকে বলে যে মেরে ফেলো, আমাদের সবাইকে মেরে ফেলো, তারপরে একা একা বাড়িতে তোমার সম্মানের মুকুট পরে থেকো। শ্বেতাও তখন তাকে বলে যে সঞ্জয় চাইলে আমার মতো পালিয়ে বিয়ে করতে পারত, কিন্তু তারা তো সেটা করেনি বাবা। তারা তোমাদের খুশির জন্য এত ঝক্কি ঝামেলা করে বিয়ে করেছে, তারপরও কেন তোমরা এমন করছো?
সঞ্জয়ও তখন তার বাবাকে বলে যে আপনাদের অর্ধেকের বেশি জীবন পার হয়ে গেছে, কিন্তু আমাদের জীবন তো মাত্র শুরু হলো। আপনারা আমাদের আশীর্বাদ করুন যেন আমরা আমাদের জীবনে খুশি হতে পারি। আপনারা বাবা মা হয়ে যদি আমাদের আশীর্বাদ না করেন তাহলে আমরা কিভাবে ভালো থাকতে পারি বলুন। এইসব অনেক ইমোশনাল কথাবার্তা বলাতে সঞ্জয়ের বাবা এবার গলে যায় আর সে আদিতিকেও মেনে নেয়। কিন্তু আদিতির বাবা এবং ভাই এখনও এই বিয়ের জন্য রাজি হয় না। তারা তো নকল বাবা রাজপুতের গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং তাকে মেরে ফেলতে চায়। তখনই সঞ্জয়ও আদিতির বাবাকে অনুরোধ করে যে সে যেন তাদেরকে না মারে। এখানে তো তাদের কোনোই দোষ নেই। জুবিন আর রাজপুত সাহেব তো শুধুমাত্র সঞ্জয়দের কথাতেই এই সব কিছু করেছে। তো এরপর সঞ্জয় আদিতির বাবাকে আরও বলে যে যদি আপনারা এদেরকে এবং আমাদেরকে মেরে ফেলেন তাহলে তো জেলে যাবেন, তখন আপনার মান সম্মান কিছুই থাকবে না এবং আপনার ব্যবসাও আর থাকবে না। আপনার বিদেশি বন্ধুরাও আপনার সাথে ব্যবসা করবে না। তখন কি আপনি খুশি থাকবেন? মোটেও না। এর চেয়ে ভালো হয় যেটা চলছে সেটা চলতে দিন, তাহলে আমাদের বিয়েতে আমরাও খুশি থাকব আর আপনার মান সম্মান সব বজায় থাকবে এবং একই সাথে আপনার ব্যবসাটাও ভালো চলবে। এই শুনে আদিতির বাবা তো আসলেই চিন্তায় পড়ে যায়, কারণ তিনি তার ব্যবসাকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি কখনোই চান না যে তার কষ্ট করে গড়ে তোলা ব্যবসা সব মুহূর্তেই শেষ হয়ে যাক। তো আদিতির বাড়ির কিছু বয়োজ্যেষ্ঠরা তখন খেয়াল করে বিয়েতে কিছু একটা ঝামেলা তো হচ্ছে, তাই তারা সবাই সেখানে এসে উপস্থিত হন। তারা এসে আদিতির বাবাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এখানে এত ঝামেলা হচ্ছে কেন? সঞ্জয় তখন দেখে যে এটা একটা ভালো সুযোগ, তাই সে বুদ্ধি করে তাদেরকে বলে যে আমার বাবা বিশুদ্ধ শাকাহারী মানুষ, কিন্তু বিয়েতে ননভেজ খাবার সার্ভ করা হচ্ছে। এই দেখে তো আমার বাবা গায়ে পেট্রোল ঢেলে আত্মহনন করতে চাচ্ছেন। রাজপুত সাহেবও এই কথা শুনে তার অ্যাক্টিং করা শুরু করে। তিনি বলেন যে এই বিয়ে আমি হতেই দিব না। আদিতি তখন তাদেরকে অনুরোধ করে যে প্লিজ আমার বিয়েটা বাঁচিয়ে দাও, নাহলে ওনারা তো আমার বিয়েটাই ভেঙে দিবে। তখন এই বাড়ির বয়োজ্যেষ্ঠরা আদিতির বাবাকে বলে যে এসব আমরা কি শুনছি, তোমার তো এগুলো খেয়াল রাখা উচিত ছিল, তাই না? আদিতির বাবা তখন সব দোষ বিবেকের উপর চাপিয়ে দেন। সে বলে যে বিবেকই ননভেজ খাবার আনিয়েছে। বয়োজ্যেষ্ঠরা তখন আদিতির বাবাকে বলে যে শুধুমাত্র এই জন্য বিয়ে বন্ধ করা যাবে না, এতে আমাদের অসম্মান হবে। তারা এরপর আদিতির বাবাকে বলে যে সব ননভেজ খাবার নিয়ে ভেজ প্লেট লাগিয়ে দাও আর যৌতুকের পরিমাণটা বাড়িয়ে দাও। আদিতির বাবাও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর আবারও আদিতি আর সঞ্জয় বিয়ের অনুষ্ঠানে ফিরে যায়। ফাইনালি সব ঝামেলা শেষ করে তারা এবার শান্তিতে একসাথে থাকতে পারবে এবং বাড়ির লোকেদের নিয়ে তাদের কোনো চিন্তাই করতে হবে না। এরপরে এই বিয়েতে আদিতির বাবা এবং সঞ্জয়ের বাবা দুজনে একে অপরের সাথে কথা বলে এবং তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন তারাও এটা বুঝতে পারে যে শুধুমাত্র কাস্টের জন্য দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার কোনোই মানে হয় না। তারা যদি এভাবেই ভালো থাকে তাহলে থাকুক না। সন্তানের খুশিতে এখন তারাও খুশি। সঞ্জয়ের মাও বিয়েতে আসা মেহমানদের সাথে কথা বলছিলেন। তখন আদিতি আর সঞ্জয়ের বস তাকে বলে যে আমি ওদের অফিসের বস, এর আগেও আপনি আমাকে দেখেছিলেন। সঞ্জয়ের মা তখন তাকে বলে যে কিন্তু আপনি তো মারা গিয়েছিলেন। এই কথা শুনে বসও অবাক হয়ে যায়, কারণ বিয়ের জন্য আদিতি আর সঞ্জয় তাদের বাড়ির লোকের কাছে তাকেও মেরে ফেলেছে। আর সবশেষে জুবিনা তার সাজ খুলে আসল আওয়াজে বিবেককে বলে যে এবার আমি তোমাদের বাড়ি আসলে আমাকে ডিসকাউন্ট দিবে তো? এখন তো আমরা আত্মীয় হয়ে গেলাম। এই কথা শুনে বিবেকও শকড হয়ে যায় আর তখন তার মনে পড়ে যে এই তো বাড়ির সেই মাতাল মেয়েটি। তো এইসবের মধ্য দিয়েই এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।